তোর কি অবস্থা বল? ভাই, আমার বাপ ভালো একটা কাজ করছিল। অনার্স মাস্টার্স করে আমি কি করতাম? ভালোই হয়েছে ইঞ্জিনিয়ারিং পড়ছি। 2 4 5 বছরে ভালো একটা পজিশন যেতে পারবো। আমার বাপ কত টাকা ইনকাম করতেছে দেখিস না? বাপের খালি টাকা আর টাকা। সোজা বাড়ির কাজ পায়, এখন বাড়ির নকশার কাজ বাপ এখন আমাকে দেয়। মাসে কম করে হলেও 4 5টা কাজ করতে পারি। এখানে ওখানে যেতে হয়, বাড়ির কাজ দেখতে হয়। বাবা অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে কাজ বেশি হয়ে গেল। আজ খাওয়ার সময়টাও পাইনি ঠিক মতো। কি যে করলাম আমি! তোর সাথে পড়লে এতদিন ভালো কিছু করতে পারতাম। অন্তত বেকার বলে বাপ বাড়ি থেকে বের করে দিত না, বাড়িতে দাম থাকতো। দুজনের মাঝে বেশ কিছুক্ষণ কথাবার্তা চলল। রাত প্রায় 1টার দিকে দুজন দুজনের রুমের দিকে অগ্রসর হলো। পরদিন বিকেল। বাড়ি থেকে একাই বেরিয়েছে ফালাক। বান্ধবী বারিশকে সাথে নিয়ে অর্ডারের কিছু বোরকা কুরিয়ারে পৌঁছে দিতে গিয়েছে। বারিশ ফালাকের ক্লাসেই পড়ে। দুজন বেস্ট ফ্রেন্ড। দুজনের বাড়ির দূরত্ব খুব বেশি নয়। আজ হঠাৎ বিকেলে ফালাক বারিশকে কল দিয়েছিল। বারিশ কল রিসিভ করতেই বলল, বারিশ? হ্যাঁ ফালাক, বল, কিছু বলবি? ফালাক সংক্ষেপে বলল, হ্যাঁ বলবো বলেই কল দিলাম। ফ্রি আছিস? হ্যাঁ আছি। তুই কোচিংয়ে আসিসনি কেন? আগামী সপ্তাহ থেকে যাব। আমার বাসায় টিউশন চলছে। কি বলিস? কবে থেকে? আমাকে বলিসনি তো। তুইও তো আমাকে অনেক কিছু বলিস না। কাল সন্ধ্যায় শুধু পড়েছি। স্যার কেমন পড়ায়? কোন স্যারের কাছে পড়ছিস? বলবো না। তুইও যদি পড়তে চাস? কেন? আমি পড়লে তোর ক্ষতি হবে? তুই চাস না আমিও ভালো রেজাল্ট করি? তা চাই। তুই আমার চেয়েও ভালো করলে খুশি হব, কিন্তু আমার স্যারের কাছে পড়বি না। কেন বল তো? সেসব অন্য একদিন বলবো। চল বের হই। কবে? আজ, এক্ষুনি। বের হলে স্যারের কথা বলবি। আচ্ছা বলবো। ঠিক আছে। এভাবেই দুজনের একসাথে বের হওয়ার কথা হয়েছিল। কুরিয়ারে পার্সেল পাঠিয়ে ওখান থেকেই দুজন একটা ক্যাফেতে গেল। কোনার একটা টেবিলে গিয়ে বসলো দুজন। সামনাসামনি চেয়ারে বসেই বারিশ পড়ল। এবার বল। ফালাক ব্যাগ থেকে নিজের ফোনটা বের করে টেবিলের উপর রেখে বলল, কি বলবো? কার কাছে পড়ছিস? বলতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত? ওনার কাছে পড়তে চাইছি না। মুখ গোমরা করলো বারিশ। মৃদু গলায় বলল, তাহলে বলতে হবে না। ফালাক হাত টান করে বারিশের গাল টেনে দিয়ে মুচকি হেসে বলল, চল, আমি তোকে ট্রিট দিব। কিসের ট্রিট? তার কাছাকাছি এক ধাপ এগোনো ট্রিট। কার কাছাকাছি? এই, তুই প্রেম করছিস? নট ফেয়ার ফালাক। প্রেম করছি না, প্রেমের পথে হাঁটছি। বারিশ জানে ফালাকের এই বিষয়ে জানানোর হলে নিজেই সাগ্রহে বলতো, আই বারিশ, জানিস আমি অমুকের প্রেমে পড়েছি, এটা হয়েছে ওটা হয়েছে, ব্লা ব্লা ব্লা। কিন্তু ফালাক এরকম কখনোই বলেনি, কারণ এরকম কিছুই ঘটেনি। এবার ঘটলেও সেরকম কিছু হয়নি বলেই বলছে না। সন্ধ্যা নেমেছে। চারপাশ অন্ধকার হতে শুরু করেছে। ফালাক আর বারিশ রাস্তার একপাশ দিয়ে হাঁটছে। ধুলো এসে ফালাকের কালো রঙের বোরখায় এসে জড়িয়ে যাচ্ছে। বারবার হাত দিয়ে ছেড়ে পরিষ্কার করছে আর হাঁটছে। বারিশের বাড়ি পেয়ে গেলে বারিশ ফালাকের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি চলে গেল। একটা রিক্সা আসতেই ফালাক সেটাই উঠে বসলো। রিক্সা চলতে শুরু করলো। ফোন স্ক্রিনে দেখলো সময় 6টা 13। বাড়ি পৌঁছে ফ্রেশ হয়ে নিল ফালাক। অনেকক্ষণ হিজাব পরে থাকায় মাথাটা প্রচণ্ড ব্যথা করছিল। রাবেয়া বেগম মাথায় তেল পানি বসিয়ে দিয়েছিলেন, তারপরও মাথায় পানি নিল সে। এখন একটু ভালো লাগছে। চুল মুছতে মুছতে বাহিরের লাইট অন করতে এসে দেখলো নিশো হাতে এক গাদা বই নিয়ে গেটের ভেতরে প্রবেশ করলো। ফালা কিছু একটা ভেবে তোয়ালে কাঁধের উপর নিয়ে নিশোর দিকে ছুটল। সামনে গিয়ে বলল, বই কোথা থেকে আনলেন? নিশো শরৎ দৃষ্টি ফেলল। বলল, তোয়া এগুলো পাঠিয়েছে? পড়তে? হ্যাঁ। আমাকে দিন তো, আমি বইগুলো একটু দেখে আপনাকে ফিরিয়ে দিব। বই পড়ার অভ্যাস আছে? অভ্যাস নেই, গড়তে চাইছি। ভালো হবে না? বিয়ের পর বর আর আমি দুজন মিলে বসে বসে বই পড়ব, সাথে 1 কাপ কফি নিব। নিশো ঈষৎ বিস্ময়ে বলল, দুজনের 1 কাপ? সরি, 1 মগ। একটা কেন? একটাই খেলে ভালোবাসা বাড়বে। আপনাকে এসব কেন বলছি? বইগুলো আমার রুমে দিয়ে আসবেন, চলুন।
নিশো আর কথা বাড়ালো না, তবে মনে মনে খারাপ লাগলো। তার টাকার প্রয়োজন, বইগুলো যদি ফালাক তার কাছে রেখে দেয় টাকা তো চাইতে পারবে না। কিভাবে প্রয়োজনীয় বই, প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনবে? মুখ মলিন হলো নিশোর। ফালাক তাড়া দিয়ে বলল, দাঁড়িয়ে রইলেন যে, চলুন। বই খুব সহজে চাইবেন না কিন্তু। আমি পড়বো, তারপর আপনি দুই একটা আজ নিলে নিয়েন, তবে বাকিগুলো পরে নেবেন। ফালাকের শেষ কথায় গলা শুকিয়ে গেল নিশোর। ভিতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। অসহায় দেখালো। নিশোর মুখের অবস্থা দেখে ফালাকের হাসি পাচ্ছে। কি ফ্যাসাদে পড়েছে বেচারা, মুখের উপর না বলতেও পারছে না। নিশোর চোখ লুকিয়ে হেসেই ফেললো ফালাক। সব বইপ্রেমী কি বইয়ের মাঝে টাকা লুকিয়ে রাখে? তাদের ওয়ালেট থাকে না? নাকি ওয়ালেটে টাকা রাখতে ইচ্ছে করে না? নাকি বইয়ের পৃষ্ঠাকেই ওয়ালেট ভাবে? কোনটা? ফালাকের প্রশ্নে ভ্রুকুচকে তাকালো নিশো। সন্ধ্যায় ফালাকের সাথে দেখা হওয়া আর প্রয়োজনীয় বইগুলো ফালাক নিয়ে নেওয়ার পর থেকে নিশোর ভেতরে ভেতরে মন খারাপ ছিল। কিছু পেয়ে যাওয়ার পর সেটা আবার হারিয়ে ফেললে বা আশার আলো দেখতে পাওয়ার পর ধপ করে নিভে গেলে যেমন অনুভূতি হয়, ঠিক সেরকম অনুভূত হচ্ছে নিশোর। ফালাককে পড়াতে এসেছে বেশ কিছুক্ষণ আগে, পড়ানো প্রায় শেষের দিকে। মন খারাপ নিয়েই পড়াচ্ছিল ফালাককে, আর বারবার টেবিলের একপাশে রাখা বইয়ের দিকে আর চোখে দেখছিল। মনে মনে ভাবছিল লজ্জার মাথা খেয়ে ফালাককে সে বলবে বইগুলো বিক্রি করার জন্য নিয়ে এসেছিল সে। টাকার খুব প্রয়োজন, সে ভাবছিল বইগুলো ফেরত চাইবে। প্রয়োজনে এখান থেকে একটা বই ফালাককে দেবে সে। তার আগেই ফালাকের ওমন ধারা কথাই কপালে শুকনো ভাঁজ পড়ল। সে চাপা গলায় শুধালো, কি বললে? বললাম, টাকা কি বইয়ের মাঝে রাখার জিনিস? সব সময় সব কিছু সঠিক জায়গায় থাকে না, বেঠিক জায়গাতেও কিছু কিছু জিনিস ভালো থাকে। টাকা বইয়ের মাঝে রেখে শান্তিতে থাকেন কিভাবে? পরে খুঁজলে পান সহজে? বুঝতে পারছি না। ফালাক হাতের ডান পাশে থাকা বইগুলো থেকে 4টে বই নিশোর দিকে এগিয়ে দিল। নিশোর সামনে বইগুলো রেখে বলল, আমি যদি এতগুলো টাকা মেরে দিতাম তাহলে কি হতো? বইপ্রেমীরা বুঝি এরকমই বড়লোক হয়? নিশো ফালাকের দিকে মুহূর্ত কয়েক স্থির চোখে চেয়ে রইল। ফালাকের কথা সে এখনো বুঝতে পারছে না। দুর্বল চিত্তে শুধালো, কিসের টাকা মেরে দিবে তুমি? আমার চেয়ে ভিখারি এই দুনিয়ায় আর কেউ আছে নাকি? ইশারায় বইগুলো দেখিয়ে বলল, বইয়ের মধ্যে এতগুলো টাকা লুকিয়ে রেখেছেন আর বলছেন আপনার চেয়ে ভিখারি কেউ নেই? আজব। নিশো এবার বইগুলোর দিকে তাকিয়ে ফালাকের দিকে আবার সপ্রসন্ন দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন ছুড়ল, বইয়ের মাঝে টাকা আমার আনা বইয়ে? ফালাক স্বাভাবিক ভঙ্গিতে বলল, এত টাকা বইয়ের মাঝে রেখে আবার আমাকে প্রশ্ন করছেন? নিজেই দেখুন না। নিশো 2 হাত দিয়ে বইগুলো নিজের আরও কাছে টেনে নিল। একটা বই হাতে নিয়ে সমস্ত পৃষ্ঠা আঙ্গুলে ঠেকিয়ে ছেড়ে দিতে থাকলে বেশ কয়েকটা পৃষ্ঠায় নোট দেখে নিঃশ্বাস থেমে থেমে যায়। একে একে সবগুলো বই চেক করতে থাকে সে। নিশোর মুখে এক অদ্ভুত উৎসাহ দেখে ফালাক মৃদু হাসল। আগুনের ফুলকির মতো নিশোর মুখে এবার হাসি যেন প্রজ্বলিত হচ্ছে। যেখানে কোনো জিনিস আশা করা বোকামি, কিন্তু আশা করলে যতটুকু আশা করা যায় তার চেয়েও ঢের বেশি পেলে মানুষ যেমন আনন্দিত হয়, নিশো এখন সেরকম আনন্দ উপভোগ করছে। পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টে যাচ্ছে সে। ফালাক এক পলকে নিশোর হাসি মাখা মুখটা দেখছে আর আনমনে একটা একটা করে বই এগিয়ে দিচ্ছে। নিশোর এমন খুশি দেখে বিড়বিড় করে বলল, আপনার মুখের এই হাসিটার মূল্য পুষিয়ে দেওয়ার ক্ষমতা আমার নেই। আমি না হয় মূল্য দিয়ে হাসি না দেখে আপনার হাসির কারণ হওয়ার চেষ্টা করব। নিশো বইগুলো গুছিয়ে রেখে টাকাগুলো নিজের হাতে নিয়ে ফালাকের দিকে তাকাতেই ফালাক তড়িঘড়ি করে চোখ নামিয়ে নিল। নিশো বলল, কিছু বললি? না না তো কি বলবো, বললে তো শুনতেই পেতেন। বইয়ের মাঝে এতগুলো টাকা আমি কবে রেখেছি আমার মনে পড়ছে না। বইয়ের মাঝে টাকা রেখে কার মনে থাকে বলুন তো? তবে আমি তো এত টাকাও হাত খরচ পেতাম না যে বইয়ের মাঝে এত টাকা রাখবো। মনে হয় তোয়া কিছু টাকা দিয়েছে সাথে। ফালাক মৃদু হেসে বলল, হতে পারে। পরে আপুকে এসব বিষয়ে আর কিছু জিজ্ঞেস না করাই ভালো। হয়তো ভালোবেসে দিয়েছে। এই টাকা দিয়ে এখন কি করতে চাইছেন? বই কিনবো। ফালাক জেনেও না জানার অভিনয় করে বলল, বই? কিসের বই? আমার মাথায় তো আগে বিসিএস এর কথা আসেইনি। তুমি বলার পর ভেবে দেখলাম এটা একবার চেষ্টা করে দেখতেই পারি। ফালাক উচ্ছ্বসিত হয়ে জিজ্ঞেস করল, আপনি সত্যি বলছেন? হ্যাঁ। আমার পরীক্ষার পরপরই তাহলে আপনার পরীক্ষা? ভালোই হবে। ফর্ম বের হলে তাড়াতাড়ি ফিল আপ করে ফেলবেন। টাকাগুলো পেয়ে কি যে উপকার হলো। ধন্যবাদ দিলেন না? নিশো ফালাকের দিকে সরস দৃষ্টি ফেলে শুধালো, কাকে?
ফালাক শাহাদাত আঙ্গুল উপরের দিকে ইশারা করে বলল, আল্লাহ আপনাকে সাহায্য করলেন, কারো মাধ্যমে সাহায্য আপনার কাছে পৌঁছে দিলেন, এতগুলো টাকার ব্যবস্থা করে দিলেন, শুকরিয়া আদায় করুন। নিশো উপর নিচ মাথা নাড়িয়ে বলল। তা তো অবশ্যই, উনি ছাড়া আর কে আছে আমার? নিশোর টাকাগুলো গুনে দেখলো, সেখানে সব মিলিয়ে ৭,৪৩৬ টাকা আছে। এতগুলো টাকা নিজের হাতে পেয়ে বেজায় খুশি সে। মুচকি হেসে সে বলল, তুমি বই রাখতে চেয়েছিলে না, এই বইগুলো আজ থেকে তোমার। ফালাক অবাক হওয়ার ভঙ্গিতে বলল, সব আমার? হ্যাঁ তোমার, একদম তোমার, আর ফিরিয়ে দিতে হবে না। ফিরিয়েও দিতে হবে না? না, ফিরিয়ে দিতে হবে না। এতগুলো টাকা পেলেন তার খুশিতে? হ্যাঁ, কিছু খাবে? ফালাক ভ্রুকুচকে বলল, ট্রিট? হ্যাঁ, ট্রিট। বাজেট ১,০০০ টাকা। ফালাক কিছুক্ষণ চুপ থেকে কিছু একটা ভাবলো, তারপর মৃদু গলায় বলল, আমার জন্মদিনের উপহার চাই। নিশো শুধালো। কি চাই? ফালাক আঙ্গুল গুনে গুনে বলতে শুরু করলো, সামনে আমার বিশেষ দিন, পালন তো কখনোই করি না, তবে এবার উপহার পেতে ইচ্ছে করছে। আপনি আমাকে বড় একটা নাকের নথ, একজোড়া নূপুর, অ্যান্টিকের মোটা ভারী যে নূপুর পাওয়া যায় সেগুলো, সাদা শাড়ি 2 ডজন, লাল চুড়ি, একটা কাজল আর একটা আলতা উপহার দেবেন। আমি আপনাকে শাড়ির ছবি পাঠিয়ে দিব। নিশো ফালাককে থামিয়ে দিয়ে বলল, ওয়েট ওয়েট, আবার বলো, আমি নোটপ্যাডে লিখে নিই, পরে মনে থাকবে না। ফালাক সহজ সরল মনে হেসে হেসে এক মনে আবার বলতে থাকলো। নজর নিশোর চোখে মুখে সীমাবদ্ধ। দরজায় কারো গলা শুনে নিশো আর ফালাক দুজনেই একসাথে সেদিকে তাকালো। দরজায় বারিশকে দাঁড়িয়ে থাকতে দেখে ফালাকের চোখ যেন কপালে উঠল। বারিশ সবসময় বেশি বেশি করে, তাই বলে টিউটরকে সেটা জানতে সোজা বাড়িতে চলে আসবে সেটা কল্পনা করতে পারেনি ফালাক। বারিশকে দেখে দীর্ঘশ্বাস ফেলল ফালাক। তাতে দাঁত চেপে হাসির ভান করে বলল, দোস্ত তুই বাসায়? কি মনে করে? বারিশ নিশোর দিকে এক পলকে তাকিয়ে আছে। বারিশকে তাকিয়ে থাকা দেখে যেন ফালাকের বুকটা জ্বলে পুড়ে যাচ্ছে। মামা তো বোনের বিয়ে, ভাবলাম আজ তোর কাছে থেকে মেহেদি দিব, আড্ডা দিব, তাই আসলাম। উনি কে, তোর টিউটর? ফালাক নিশোকে বলল। ভাইয়া আপনি যান। নিশো ফালাকের খাতায় লেখাগুলো দেখিয়ে বলল। পড়া কমপ্লিট করে রেখো। নিশো বারিশের দিকে তাকিয়ে আন্তরিকতার হাসি হেসে রুম থেকে বেরিয়ে গেল। ফালাক দরজার বাহিরে উকি দিয়ে দেখে ভেতরে এসে বারিশের বাহু ধরে টেনে বিছানায় বসালো। কঠোর স্বরে বলল, তুই বাড়াবাড়িটা কেন করলি? কি করলাম? তোকে ভাইয়ার কথা বলিনি বলে দেখতে এসছিস? আরে না, এই দেখ মেহেদি নিয়ে এসেছি। সত্যি তো? হ্যাঁ সত্যি, ভয় পাস না, তোর টিচারকে আমি কেড়ে নেব না। মনে রাখিস, তুই ওনার কাছে পড়তে চাইলে আমি পড়তে তো দিবই না, উল্টো আমাদের ফ্রেন্ডশিপ নষ্ট করে দিব। উনি কোনো টিচার না, আমার মা। মা আমাকে পড়াতে বলেছে বলেই আমাকে পড়ানো শুরু করেছে 2 দিন হলো। বারিশ ফালাককে জড়িয়ে ধরে হেসে বলল, ভয় নেই বান্ধবী, তোর এগিয়ে যাওয়া এক ধাপ আমি কিছুতেই পিছিয়ে আসতে দেব না। ফালাক মৃদু হেসে বারিশকে শক্ত করে জড়িয়ে ধরে বলে উঠল, আই লাভ হিম দোস্ত, আই জাস্ট লাভ হিম। সকাল সকাল বারিশ আর ফালাক নাস্তা করতে বসেছে। বারিশ বাড়ি ফিরবে, তারপর বাড়ি থেকে অনুষ্ঠান বাড়ি চলে যাবে। ফালাক সকাল সকাল উঠে বান্ধবীর পছন্দের চিকেন নুডলস আর দুজনের জন্য 2 কাপ গরম গরম দুধ চা করেছে। রাবেয়া বেগম জাভেদ সাহেবকে নিয়ে একটু সকালের আবহাওয়া গায়ে লাগাতে হাঁটতে বেরিয়েছেন। মাঝে মাঝেই ভোরবেলা নামাজ পড়ে দুজনের একসাথে বের হওয়া হয়। বারিশের নাস্তা প্রায় শেষের দিকে। এমন সময় ফালাকের মনে পড়ল, মা বাবা বের হওয়ার পর যখন বারিশকে সাথে নিয়ে বাড়ির পেছন দিকের বাগানটায় ঢুকেছিল, তখন নিশো রুম থেকে পড়ার আওয়াজ পেয়েছিল। কাল যখন বারিশ বাসায় এলো, সাথে সাথে যে বাহিরে চলে গেল, তার কিছুক্ষণ পরেই জানালা দিয়ে ফালাক নিশোকে বাসার বাহিরে যেতে দেখেছিল। ফালাক চায়ে শেষ চুমুকটা দিয়ে বারিশের দিকে তাকালো, চাপা গলায় বলল, তুই নাস্তা শেষ করে রুমে গিয়ে বস, আমি একটু আসছি। ওয়াইফাইয়ের পাসওয়ার্ড তো রাতেই নিয়েছি, বড় হবি না। বারিশ খাবার মুখে নিয়েই বেশ উৎসাহ নিয়ে বলল। কোথাও যাবি? ফালাক বেশ স্বাভাবিক গলায় বলল। লোকটা সকালে ঘুম থেকে উঠে পড়ছে, 1 কাপ চা অন্তত দিয়ে আসি। বারিশ ভ্রুকুচকে শুধালো, লোকটাকে? নিশো ভাইয়া। ভাইয়াও বলিস? বিয়ে করেছি নাকি যে ও গো কি গো বলবো, নাকি তুই সামনে আছিস বলে তোর দুলাভাই বলে সম্বোধন করব? নিশু তো বলতেই পারিস। আমার নিজের ভাইকেও আমি ভাইয়া বলি, আর ওনাকে নাম ধরে রাখবো? ঘাড়ে একটাই মাথা আমার। ওনাকে ভয়ও পাস? পুরুষকে ভয় পাওয়া উচিত একটু আধটু,
একেবারেই নির্ভীক হইলে ভবিষ্যতে সংসারে অশান্তি হবে। বারিশ খাওয়া বাদ দিয়ে অবাক হয়ে বলল, ভবিষ্যৎ ভাবা শেষ তোর? অবশ্যই, অতীতেও ভেবেছি, বর্তমানেও ভাবছি, আর ভবিষ্যতেও ভাববো। তুই খেয়ে নে, আমার দেরি হয়ে যাচ্ছে, রান্নাঘরে যাই। বারিশকে নাস্তায় ব্যস্ত রেখে ফালাক তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে গেল। চুলায় পাতিলে রাখা গরম চা ছিল, আর একটু গরম করে কাপে ঢেলে নেয়। পাশেই নুডলস নজরে পড়তে কিছু ভাবল সে। এখানে যে পরিমাণ নুডলস আছে সেটা নিশোর হবে না ভেবে দৌড়ে টেবিল থেকে নিজের প্লেটটা নিয়ে এলো সে। বন্ধুর সাথে নিয়ে বসেছিল শুধু। এক চামচা খাওয়া হয়নি, শুধু চা শেষ করেছে সে। প্লেটে বাকি নুডলসটুকুও ঢেলে দিল ফালাক। এবার পারফেক্ট একটা নাস্তার ব্যবস্থা করতে পেরেছে ভেবে ফালাকের মুখে হাসি ফুটল। এক হাতে চায়ের কাপ পিরিস এবং অন্য হাতে নুডলস নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে আসতেই বারিশ পড়ল। প্রেমে পড়ে কি তোর বুদ্ধি লোপ পেল ফালাক? ফালাক ভ্রুকুচকে জানতে চাইল। কেন? ট্রে নিতে পাচ্ছিস না? ওভাবে চা পড়ে যাবে তো। ফালাক জিহ্বায় কামড় দিয়ে দুই চোখ খিচে বন্ধ করে নিল। ইস, মাথাতেই আসেনি। যা ট্রে নে। ফালাক রান্নাঘরে ফিরে ট্রে নিয়ে নিশোর ঘরের দিকে ছুটল। নিজের বাড়ি থেকে বেরিয়ে সোজা নিশোর ঘরের দরজার সামনে উপস্থিত হলো। হাতের উল্টো পাশে আঙ্গুলের শক্ত অংশ দিয়ে কড়া নাড়তেই পড়ার শব্দ থেমে গেল। উঁচু গলায় জানতে চাইল। কে? ফালাক মৃদু গলায় বলল, আমি ফালাক, দরজা খুলুন। খানিক বাদেই খট করে দরজা খোলার শব্দ হলো। নাস্তার ট্রে হাতে ফালাককে বাহিরে দাঁড়িয়ে থাকতে দেখে নিশো বেশ অবাক হলো। এ বাড়িতে আসার পর এভাবে শুধু একদিনই খাবার এসেছিল, আর আজ এত সকালে নাস্তা। ফালাক নিশোর দিকে তাকিয়ে বলল, ভেতরে আসতে বলবেন না? বাইরে এভাবেই দাঁড় করিয়ে রাখবেন? নিশা অপ্রস্তুত স্বরে বলল, এসো এসো, ভেতরে এসো। বাড়ি তো তোমাদেরই, আমি আসতে বলার বা নিষেধ করার কে? ফালাক পা বাড়াতেই নিশো এক পাশে গিয়ে দাঁড়ালো। ফালাক নাস্তার ট্রে বিছানার উপর রেখে নিশোর দিকে ফিরে তাকালো। গম্ভীর মুখে বলল, বাড়ি আমাদের ঠিকই, কিন্তু এখানে তো আপনি থাকছেন, তাই না? আমি অনুমতি না নিয়ে বা আপনি ভেতরে প্রবেশের অনুমতি না দিলে কিভাবে আসব? আমি যদি আপনার বাসায় থাকতাম তাহলে নিজের বাড়ি বলে কি যখন তখন রুমে যেতে পারতেন? দীর্ঘশ্বাস ফেলল নিশো। এই মেয়ের সাথে কথায় কেউ পেরে উঠবে না। মুখ ফসকে সত্যি কথা বলে ফেললেও যুক্তিতে হারতে হবেই। পরিস্থিতি স্বাভাবিক করতে নিশো বলে উঠল, সকালে নাস্তা বানিয়ে আনতে কে বলেছে? পড়াশোনা নেই, এই বয়সে শ্বশুরবাড়ি যাওয়ার ইচ্ছে হয়েছে? আপনার বাপকে বলবো? আপনার বাপকে বলুন ছেলেকে বিয়ে দিয়ে দিতে। আপনার বাপ রাজি হয় কি না দেখুন। নিশো তাচ্ছিল্যের হাসি হেসে বলল, বাপ আমাকেই বাড়িতে রাখতে চায় না, আবার আমার বউকে। কোনো মেয়ের কপাল পুড়াইতে ইচ্ছুক নই। ফালাক পরিবেশ হালকা করতে বলল, টাকা রাতে পেয়ে তখনই বই কিনে নিয়েছেন? কি ভালো স্টুডেন্ট আপনি। সময় তো বেশি নেই, ভেবেছি যেহেতু এই বিষয়ে সেহেতু পড়তেই হবে। অনেক সময় আছে তো। দেখতে দেখতে চলে যাবে। সবাই তো কয়েক বছর আগে থেকে প্রিপারেশন নিতে থাকে। আমি কয়েক মাস তো অন্তত ভালোভাবে পড়বই। পড়ুন আর নাস্তা করে নিন আগে। নাস্তা করে নিলে দেখবেন সবকিছু আরো তাড়াতাড়ি পড়া হবে। নিশো নাস্তার দিকে তাকিয়ে বলল, চা তো ঠান্ডা হয়ে গেছে নিশ্চয়ই। আমি আর এখন গরম করে এনে দিতে পারবো না। এখন কষ্ট করে ওটাই খেয়ে নিন। সন্ধ্যায় 1 কাপ চা আপনার পাওনা রইল। নিশোকে চুপ থাকতে দেখে ফালাক শুধালো, কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? ভাবছি কি? এই যে আমার জায়গায় অন্য কেউ হলে কি করতে? চা ঠান্ডা হয়ে গেছে বললে চা নিয়ে চলে যেতাম। আপনি বলে এই কথা বলার পরেও চা খেতে দিচ্ছি। নিশো কপাল শটান বিস্তৃত করে ভ্রু উঁচিয়ে বলে উঠল। ভয়ঙ্কর। ফালাক আমতা আমতা করে বলল, আপনি হাতে নিয়ে দেখুন, এখনো গরম আছে। আমি আসার আগে বুঝেছিলাম কথা বলতে বলতে চা খেতে দেরি হবে, তাই একটু বেশি করেই গরম করেছিলাম। তবুও যদি ঠান্ডা হয় তাহলে আমি গরম করে এনে দিচ্ছি। নিশো চায়ের কাপটা হাতে নিয়ে কাপের তলায় হাত দিয়ে বুঝলো খুব একটা ঠান্ডা হয়নি। মৃদু হাসলো সে। চায়ে চুমুক দিয়েই পিছনের দরজার দিকে তাকিয়ে উচ্ছ্বসিত হয়ে ডাক দিল। রোজমেরি। সাথে সাথে ওপাশ থেকে সাদা রঙের একটা হৃষ্টপুষ্ট সুন্দর দেখতে বিড়াল দৌড়ে এলো। নিশোর পায়ের কাছে এসে আওয়াজ করলো, মিয়াও। রোজমেরিকে দেখে ফালাকের মুখে হাসি ফুটে উঠল। সাথে সাথে নিজেও বসে পড়লো মেঝেতে। আলতো করে বিড়ালটির গায়ে হাত বুলাতেই ফালাকের হাত চেটে দিল সে। ওলে আমার মেরি বাবুটা। বলেই কোলে তুলে নিল সে। নিশো অবাক হলো। মেরি সবার কাছে যায় না। বাড়িতে নিশোর মতোই তার বাবাকেই অপছন্দ করে সে।
এই কদিন তোয়া রেখেছিল, কিন্তু নিশোকে না দেখে খাওয়া দাওয়া ভুলে সবসময় নিশোর রুমে পড়ে থাকতো। তোয়া সন্ধ্যায় মেরির কথা জানাতেই তাকে রাতে নিয়ে এসেছে সে। নিশো চোখে মুখে বিস্ময় ফুটিয়ে বলল, রোজ তোমাকে চিনল কবে? ও সবার কাছে যায় না? ফালাক রোজমেরির মুখের সাথে গাল ঠেকিয়ে আদুরে গলায় বলল। মেলি বাবুটা আমাকে চেনে তাই না মেলি? নিশো চায়ের কাপে আরেকটা চুমুক দিয়ে বলল, কিভাবে চিনল? তোয়া আপু তো মাঝে মাঝেই মেরিকে নিয়ে বের হতো। আমাদের দেখা হলে এ বাড়িতে আসলে মেরিকে আমিই রাখি। এই বাড়িতেও এসেছে রোজ? হ্যাঁ এসছে তো, আজ থেকে মেরি আমার সাথে থাকবে। নিশো এবার জোর গলায় না বলল। ফালাক রোজমেরির গায়ে আলতো স্পর্শ করে বলল। কিন্তু মেরি তো আমার কাছে থাকবে বলছে। নিশো চায়ের কাপ বিছানায় রেখে ফালাকের কাছে থেকে রোজমেরিকে এক প্রকার ছিনিয়ে নিয়ে বলল, আমি এখানে আছি বলে রোজ এই বাড়িতে ভালো ছিল না, খাওয়া দাওয়া করছিল না ঠিক মতো, তাই আমার কাছে এনেছি। তোমার কাছে থাকবে না ও, ওর শরীর নষ্ট হবে। ফালাক মুচকি হেসে বলল। ওকে তো আমার কাছেই থাকতে হবে, আপনি তো বাসায় সবসময় থাকেন না। নিশো কিছুক্ষণ চুপ থেকে বলল। আমি যখন বাইরে যাব তখন তোমার কাছে রেখে যাব, হবে? ফালাক মাথা নেড়ে বলল। ঠিক আছে, এখন আপনি পড়তে বসুন আর মেরিকে আমার কাছে দিন, পড়া শেষ হলে নিয়ে আসবেন। নিশো এবার স্বইচ্ছায় রোজমেরিকে ফালাকের কোলে দিয়ে দিল। ফালাক রোজমেরিকে আদর করতে করতে বাহির হবে, ঠিক তখনই নিশো বলে উঠল। আমার সব কিছুতেই ভাগ বসাচ্ছ? ফালাক পিছনে না ঘুরেই বলল। একদিন আপনার ওপরও ভাগ বসাবো। ফালাক খয়েরি রঙের একটা সুন্দর শাড়ি পরে নিশোর জন্য অপেক্ষা করছে। হাতে ঘড়ি, চোখে কাজল আর লম্বা একটা বেনি। আয়নার সামনে দাঁড়িয়ে দেখলো তাকে সুন্দর লাগছে, তবে সেদিন একটু বেশিই সুন্দর লাগছিল আজকের তুলনায়। আগামীকাল ফালাকের জন্মদিন। সে মনে মনে ঠিক করেছে 18তম জন্মদিন সে শাড়ি পরে কাটাবে। রাত 12টায় আজ সে ছাদে যাবে, ছাদে গিয়ে চাঁদ দেখবে। চাঁদ আজ উঠবে তো। ফালাক দৌড়ে জানালার দিকে এসে বাহিরের আকাশ দেখল। আজ আকাশ পরিষ্কার, জানালা দিয়ে চাঁদ দেখা না গেলেও তারা ঠিকই দেখা যাচ্ছে। টেবিলের দিকে ফিরে এলো সে। ঘড়িতে 6টা 38। এখনও অনেকটাই দেরি। অপেক্ষা করতে তার একটুও ভালো লাগছে না। ফালাক মায়ের রুমের দিকে হাঁটা ধরল। জাভেদ সাহেব এই কয়েকদিনে অনেকটা সুস্থ হয়ে গিয়েছেন। হাতের সেলাইও গতকাল খুলে এসেছেন। সেদিন ঘটেছে এক ঘটনা। ফালাক নিজেই গিয়েছিল বাবার সাথে হাতের সেলাই খোলার সময়। বাবার পাশেই বসেছিল সে। যখনই সেলাই খুলতে হাত দিল তখনই সে চোখ খিচে বন্ধ করে নিল, বলে উঠল। বাবা, আমি বাইরে অপেক্ষা করছি, আমি এসব দেখতে পারবো না, আমার ভয় লাগে। তোমার ব্যথা লাগবে আর আমি সেটা চেয়ে চেয়ে দেখবো, পারবো না আমি। ফালাকের কর্মকাণ্ডে ডাক্তার সাহেব হেসে ফেললেন। কাজ থামিয়ে তিনি ফালাককে বললেন। ডাক্তার হওয়ার সম্ভাবনা নেই। সেলাই খোলাই যদি সহ্য করতে না পারেন তবে বড় বড় অপারেশন করবেন কিভাবে? ফালাক ডাক্তারের দিকে খেয়াল করলো। ডাক্তার সুদর্শন যুবক, বয়স অল্প। বয়স আন্দাজ করে দেখলো তার ভাইয়ের বয়সই হবে। বিয়ে করতেও পারে আবার নাও করতে পারে, সুতরাং এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। বোকামি না করে উঠে দাঁড়ালো, বলল। আমি মানবিকের স্টুডেন্ট স্যার, ডাক্তার হওয়ার সম্ভাবনা আমার কোনোভাবেই নেই। ডাক্তার পছন্দ না, আপনি সেলাই খুলুন, আমি বাবার জন্য বাইরে অপেক্ষা করছি। জাবেদ সাহেব বলে উঠলেন। ওই পাশ ফিরে বসে থেকো না মা, বাইরে অনেক মানুষ। ফালাককে ওখানেই চেয়ার ঘুরিয়ে উল্টো দিকে ফিরে বসে থাকতে হলো। রোগীকে সাথে নিয়ে এসে তারই ভয় পাওয়ায় ডাক্তার বেশ মজা নিল ভেবে গা জ্বলে গেল ফালাকের। এরপর 2 দিন বাসায় কল দিয়ে জাবেদ সাহেবের সাথে কথা বলেছে ডাক্তার। লাস্ট সেদিন তো ফালাকের মায়ের সাথেও কথা বলেছে। বিষয়টা একদমই ভালো লাগেনি ফালাকের, ভালো লাগার কথাও না। মায়ের রুমে ঢুকতেই ফালাক দেখলো রাবেয়া বেগম কারোর সাথে ফোনে কথা বলছেন। একবার ফালাককে খেয়াল করে মৃদু হাসলেন, হাত দিয়ে ইশারা করে বুঝলেন ফালাককে অসম্ভব সুন্দর লাগছে। মাকে ফোনে ব্যস্ত দেখে ফালাক রুম থেকে বেরিয়ে নিজের রুমে এসে টেবিলে রাখা বইগুলো থেকে হুমায়ুন আহমেদ স্যারের অপেক্ষা বইটা হাতে নিল। বিড়বিড় করে বলল। অপেক্ষা হাতে নিয়ে তারা অপেক্ষা করি, দেখি কতক্ষণে উনি আসেন। না, বসে থাকতে আর ভালো লাগছে না। উপন্যাসের বই পড়তে তো একদমই ভালো লাগে না তার। মনে মনে ভাবল। নিশু ভাইয়া যে এত ধৈর্য কোথায় পায় কে জানে। ধীর পায়ে রান্নাঘরে চলে গেল ফালাক। ফ্রিজ থেকে দুধ বের করে চা করতে লেগে গেল সে। আজ অন্তত সে নিজে চা করে খাওয়াবে নিশোকে। অন্যদিন পড়ার চাপে নিজের হাতে চা করে খাওয়ানোর সুযোগ পায় না সে। চা হতে বেশ কিছু সময় পেরিয়ে গেল। চা বানানো শেষ করে মায়ের রুমে গেল সে। রাবেয়া বেগম এখনো ফোনে ব্যস্ত। ফালাক নিশ্চিন্ত হলো তার খালামণি কল দিয়েছে। 2 বোনের কথা 1 ঘন্টায়ও শেষ হবে না।
মাকে এক কাপ চা দিয়ে নিজের রুমের দরজায় দাঁড়াতেই দেখলো নিশো তার দিকে ফিরেই চেয়ারে বসে আছে। নিশো কখন এসেছে বুঝতেই পারেনি সে। ফালাককে দেখে বসা থেকে দাঁড়িয়ে গেল নিশো। ফালাক ধীর পায়ে নিশোর দিকে এগিয়ে এলো, চায়ের কাপ এগিয়ে দিয়ে বলল, নিন চা খান। নিশো চায়ের কাপটা হাতে নিয়ে শোধালো, আজ পরবে না? পড়বো না কখন বললাম? শাড়ি পরেছো যে। শাড়ি পরলে কি বই পড়া নিষেধ? এখানে হুমায়ুন আহমেদের অপেক্ষা বই। তো স্যারের বইয়ের নায়িকারা তো শাড়ি পরে পড়তে বসতে চায় না। আমি ভাবলাম তুমি বইয়ের ওই ঘটনা পড়ে এখন আর পড়তে চাইবে না। আমি আপনার হুমায়ুন স্যারের বইয়ের নায়িকা না। আপনি কখনো বই লিখলে আপনার বইয়ের নায়িকা হতে রাজি আছি। আপনি তার বিপরীতে লিখবেন। আপনার বইয়ের নায়িকার শাড়ি পরে বই পড়ার ইচ্ছে আছে। শাড়িতে তোমাকে সুন্দর লাগে। অন্য কিছুতে লাগে না? হ্যাঁ সেটাও লাগে, তবে শাড়িতে বেশি। ভাবছি বিয়ের পর প্রথম 6 মাস প্রতিদিন শাড়ি পরবো, বরের চোখ ঝলসে দিব। ফালাকের কথায় হেসে ফেলল নিশো। চায়ের চুমুক দিয়ে টেবিলের দিকে ঘুরে বসে বলল, পড়তে বসো। আজ কত তারিখ? 7 তারিখ। কেন? এমনি জিজ্ঞেস করলাম। চা কেমন হয়েছে? তোমার হাতের চা সুন্দর। আমার হাতে সবকিছু সুন্দর। তুমিও। নিঃশ্বাসটা কেমন আটকে গেল ফালাকের। চোখাচোখি হলো দুজনের। নিশো তাকাতেই ফালাক চোখ নামিয়ে নিল। ফালাক আলতো গলায় বলে উঠল, আমাকে আপনার কেমন লাগে? আলোর মতো লাগে। ফালাক ভ্রু কুচকালো, কিছুক্ষণ চুপ থেকে বলল, আলোর মতো কেন? এই যে কাছাকাছি থাকলে তাকানো যায় না, অথচ কিছু সময় তোমাকে দেখলে মুখে আপনা আপনি হাসি ফুটে যায়। আপনি অনেক কিছুই বোঝেন তাই না? কি বুঝবো? আপনি কালকে তারিখ ভুলে গেছেন। না তো। ভোলেননি? না, তারিখ কেন ভুলবো? না এমনি। শাড়ি পরেছি কেন জানতে চাইলেন না? নিশো বইয়ের পৃষ্ঠা উল্টাতে উল্টাতে বলল, কারণ আছে নাকি? হ্যাঁ, আজ রাতে আমি ছাদে উঠব। অনেকদিন রাতে ছাদে যাওয়া হয় না। আজ শাড়ি পরে চন্দ্রবিলাস করব। এখন তাড়াতাড়ি পড়া শেষ করতে হবে। তাড়াতাড়ি কেন? 8:30টার মধ্যেই তো চলে যাবেন। আপনার উচিত পড়ার সময় পিছিয়ে দেয়া, যেন পড়িয়ে খেয়ে একেবারে চলে যেতে পারেন। কাল থেকে তাহলে 8:30টায় আসি। হ্যাঁ আসুন। ফালাক পড়ায় মন দিতে পারছে না। হিসেব অনুযায়ী আজকেই নিশোর উপহার দেওয়ার কথা ছিল। নিশো এখনো উপহারের কথা কিছুই বলেনি। নিশোকে অদ্ভুত লাগছে ফালাকের। জন্মদিন তারিখ বলে দেওয়ার পরেও একটা মানুষ কিভাবে ভুলে যেতে পারে? সেদিন হিসেব করে প্রয়োজনের চেয়ে বেশি টাকা বইয়ের মাঝে রেখেছিল সে। নিশোর থেকে উপহার পেতে ইচ্ছে করছিল এবার। 2 বছর আগের পায়েল রং উঠে যাওয়ার পরও যত্নে রেখে দিয়েছে সে। 2 বছর আগে ঈদের কেনাকাটা করতে ফালাক আবিরের সাথে মার্কেটে গিয়েছিল। কেনাকাটার শেষের দিকেই নিশোর সাথে দেখা হয়ে গিয়েছিল। ফালাক তখন নিশোর থেকে পায়েলটা কিনে নিয়েছিল। রং উঠে যাওয়ার পরও সেটা যত্ন করে গোপন জায়গায় রেখে দিয়েছে সে। ঘড়িতে 8:30। ফালাক বই বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলল। লজ্জা লাগছে তার। 1.5 ঘন্টায় লোকটা কোনোভাবেই অন্য কোনো কথাবার্তা বলেনি। প্রিয় মানুষ দূরে থাকলে নিজেকে মানিয়ে গুছিয়ে রাখা যায়, কিন্তু সামনে আর এত কাছে থাকলে না দেখে কিভাবে থাকা যায়? পড়া বোঝানোর সময় ফালাক নিশোর দিকে তাকিয়ে থাকলে নিশো কয়েকবার বলে উঠেছে, ফালাক, পড়া বোঝানোর সময় বই দেখতে হবে, আমাকে না। বই দেখলে পড়া ভালোভাবে বুঝবে। মুখের কথার সাথে বইয়ের ভাষার মিল পেলে আগামীকালের পড়া বুঝিয়ে দিয়ে নিশো দাঁড়াবে, তখন ফালাক বলে উঠল, শুনুন, আমি কালকে পড়বো না। কালকে আপনার ছুটি। নিশো বিরস মুখে বলল, ছুটি স্যার দেয়, স্টুডেন্ট না। সামনে পরীক্ষা, ভদ্র মেয়ের মতো পড়তে বসবে। আমি অভদ্রতা করেছি আপনার সাথে? কি করেছি আমি? কালকে কি পড়বো না? না পড়লে ছুটি চাইবে। অসুস্থ থাকলে আমি নিজেই ছুটি দিব। সেখানে তুমি আমাকে ছুটি দেওয়ার কে? আপনি এভাবে কেন কথা বলছেন? স্টুডেন্টের সাথে কিভাবে কথা বলবো, যার সাথে যেভাবে বলা উচিত আমি সেভাবেই বলছি। কঠোর হচ্ছেন। নরম নই আমি। আজকে পড়া পারোনি, কাল যেন এমন না হয়। আজ মাফ করেছি, কালকে পারবো না। কি করবেন? মারবেন? চাচিকে বলে দিব পড়াশোনা করো না। পড়াশোনার সময় শুধু মুখের দিকে তাকিয়ে থাকো। মাথা নিচু করলো ফালাক। ছি, মুখের উপর এভাবে বলল। মনে মনে প্রতিজ্ঞা করলো ফালাক কাল থেকে আর একবারও দেখবে না সে। নিশো বেরিয়ে যেতেই দরজা আটকে বিছানায় এসে বসলো সে। মিনিটের মাথায় নিশোর নম্বর থেকে মেসেজ এলো, 12টা পর্যন্ত জেগে থাকবেন, প্রয়োজনীয় কথা আছে। রিপ্লাই করবেন না মেসেজের, আমি যথাসময়ে আবার মেসেজ দিব।
আবির আজ তাড়াতাড়ি বাড়ি ফিরেছে। সারাদিন তার খুব পরিশ্রম করতে হয়েছে। সন্ধ্যা হওয়ার পর শরীর আর পারেনি, তাই তাড়াতাড়ি বাসায় চলে এসেছে। জাভেদ সাহেব এটা ভেবে সন্তুষ্ট আছেন যে আবির খুব পরিশ্রমী ছেলে। সবাই একসাথে খেতে বসেছে। আবির যখন বাড়ি ফিরেছিল ততক্ষণে নিশো ফালাককে পরিয়ে নিজের রুমে চলে গিয়েছিল। আবির ফ্রেশ হয়ে নিশোর বিছানায় গায়ে এলিয়ে দিয়ে নানা রকম কথাবার্তা বলে দুজনে একসাথে এসে খেতে বসেছে। জাভেদ সাহেবও এসে বসেছেন তাদের সাথেই। রাবেয়া বেগম সবার প্লেটে ভাত এবং গরুর মাংস তুলে দিচ্ছেন। আবির এক পিস মুখে দিয়ে বলে উঠল, রান্নাটা আজকের অনেক মজা হয়েছে মা। সারাদিনের এই ছোটাছুটির পর এখন তৃপ্তি সহকারে একটু খেতে পারবো। নিশো এক লোকমা ভাত মুখে দিয়ে বলল, হ্যাঁ চাচি, আজকের রান্নাটা কিন্তু জোস হয়েছে। আপনার হাতে জাদু আছে। রাবেয়া বেগম জাভেদ সাহেবের পাশের চেয়ারে বসতে বসতে বললেন, রান্নাটা আজ আমি করিনি, ফালাক রান্না করেছে। বিকেলে রান্নাঘরে নিজেই গিয়ে রান্নাটা করলো। আজ নাকি তার এভাবে মাংস রান্না খেতে ইচ্ছে করছিল। নিশোর মুখটা উজ্জ্বল হলো। আবির এদিক ওদিক তাকিয়ে দেখে বলল, কই তোমার মেয়ে কই? সে খাবে বলে এত সুন্দর করে রান্না করলো, আর তাকেই দেখছি না। কোথায় সে? রাবেয়া বেগম পিছনের দিকে একটু বাঁকা হয়ে ফালাকের রুমের দিকে দেখে বললেন, ফোন টিপছে হয়তো বসে বসে। আবির গলা উঁচিয়ে ডাকতে শুরু করলো, ফালাক, এই ফালাক, খেতে আয়, জলদি আয়, তোর জন্য পুরস্কার আছে। আসছি। বলেই রুম থেকে দৌড়ে বেরিয়ে এলো ফালাক। টেবিলের চারপাশে সবার দিকে চোখ বুলিয়ে নিতে গিয়ে নিশোর দিকে তাকাতেই নজর যেন স্থির হয়ে গেল। সবকিছুর সমাপ্তি যেন এখানেই। ফালাককে দাঁড়িয়ে যেতে দেখে আবির হাত বাড়িয়ে ফালাককে ডেকে বলল, আয়, আমার কাছে আয়। ফালাক নিশোর দিক থেকে নজর সরিয়ে আবিরের দিকে তাকালো। মৃদু হেসে ভাইয়ের কাছে পাশের চেয়ারে বসলো সে। আবির খেতে খেতেই বলল, তোর রান্নাটা আজকের আমার মন ভালো করে দিয়েছে। বল, আজকের কি চাস? ফালাক ঠোঁটে আঙ্গুল দিয়ে ভাবুক ভঙ্গিতে কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, আজকে তোর ওয়ালেটে যত টাকা আছে সব আমার। আবির হতভম্ব হয়ে এদিক ওদিক তাকাতেই নিশো হো হো করে হেসে উঠল। ঠোঁটে হাসি লেপটেই বলল, দে এবার। সে তার ইচ্ছে মতোই চেয়েছে, এবার তার ইচ্ছে পূরণ করার জন্য ওয়ালেটটা ওর হাতে ধরিয়ে দে। ভাইয়ের মতো কাজ কর। আবির নিশোকে ধমকে উঠে বলল, চুপ থাক তুই। আর ফালাক, আমার ওয়ালেটে অনেক টাকা আছে, এত টাকা তোকে দেওয়া যাবে না। শেষের কথাটা ফালাককে উদ্দেশ্য করে বলল আবির। রাবেয়া বেগম আর জাভেদ সাহেব খাচ্ছেন আর ওদের তিনজনের কর্মকাণ্ড দেখছেন। ফালাক এবার ঠোঁট ফুলিয়ে বলে উঠল, তুই চাইতে বলেছিস, আমি চেয়েছি। দিবি কি দিবি না সেটা তোর ব্যাপার। দিবি বলেই চাইতে বললাম, তাই বলে এভাবে চাইবি? আমার চাওয়ার কথা চেয়েছি। বলেই নিজের প্লেটে খাবার বেড়ে নিয়ে খেতে থাকলো ফালাক। আবির খাওয়া শেষ করে বলল, আচ্ছা, মোট টাকার 10 ভাগের 1 ভাগ নে, তবুও অনেক টাকা। ফালাক কিছুক্ষণ ভেবে বলল, কত টাকা আছে তোর কাছে? 30,000 টাকা। তাহলে তুই আমাকে 5,000 দে, মাফ করে দিব। কালকে আমি তোয়া আপু আর ইনাম আপুকে আসতে বলেছি, ওদের সাথে বের হব কালকে। তোয়া আসবে শুনেই নিশো বলে উঠল, বাবা তোয়াকে আসতে দেবে না হয়তো। আমি এখানে উঠেছি তার জন্য উনি আরও বেশি রেগে আছেন। ফালাক নিশোর দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আপনি চাইলে আপনার আম্মাকেও এখানে নিয়ে আসতে পারি। নিয়ে এসো তবে। নিয়ে আসতে পারলে কি দেবেন? পরিবর্তে চাওয়ার অভ্যাস কেন তোমার? আচ্ছা, আনতে পারলে কাল পড়া না পারলেও মাফ করে দিব। হ্যাঁ, আমি সব পড়া কমপ্লিট করেছি। আচ্ছা, তাহলে পাবে কিছু একটা। ঠিক আছে, অপেক্ষা করুন। বলেই ফালাক উঠে দাঁড়ালো। ভাইকে ঠেলে নিয়ে তার রুমে চলে গেল। নিজেই ওয়ালেট থেকে 5,000 টাকা নিয়ে বলল, ইনাম আপু আসবে কাল। আবির তোয়ালেতে হাত মুছতে মুছতে বলল, আজ তো একটা ঝামেলা। ঝামেলার জন্য রেডি হয়ে যাও ব্রো। বাসায় অনিশ না যেন আমি কাল ছুটি নিয়েছি। আমার দিনটা নষ্ট করিস না। জ্বালাবে না সেই কথা দিতে পারছি না।
আর কত লাগবে? ফালাক মুচকি হেসে বলল, 2000। আর 2000 টাকা দিলেই প্রবলেম সলভ করে ফেলবো। রাত 12টা বাজতে চলেছে। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে হয়তো এতক্ষণে। বাড়ির সবাই 9:30টার মধ্যে রাতের খাওয়া শেষ করে 10টা 10:30টার মধ্যেই ঘুমিয়ে পড়ে। আজও হয়তো সেটার অন্যথা হয়নি। রুমের লাইট অন করে দরজা আটকে খাটের উপর 2 পা ভাঁজ করে বসে ঘড়ি দেখছে। মিনিটের কাঁটা যতই ঘড়ির ঘন্টার কাঁটার কাছাকাছি হচ্ছে, ফালাকের বুকটা ততই কাঁপাকাঁপি করছে। অবশেষে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা সংখ্যা 12তে পৌঁছলো। ফালাক অতিরিক্ত এক্সাইটমেন্টে একটা দীর্ঘ নিঃশ্বাসের সাথে চোখ বন্ধ হলো। ফোনে মেসেজের টুংটাং আওয়াজ হতে শুরু হলো। একসাথে কয়েকটা মেসেজ এসে ইনবক্সে জায়গা করে নিল। ফালাক ধীরে ধীরে চোখ খুলে ফোনটা হাতে নিল। পাওয়ার বাটন টিপে সোজা মেসেঞ্জার ইনবক্সে চলে গেল সে। আবির, তোয়া, ইনাম সহ আরও কয়েকজনের উইশ মেসেজ পাঠাতেই আছে। সবচেয়ে আগে কে উইশ করেছে সেটা জানতে মেসেজের উপর দিক থেকে চোখ বুলিয়ে নিচের দিকে তাকালো সে। নামটা দেখতেই আপনা আপনি ওষ্ঠ প্রসারিত হলো তার। নিশো জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। নিশোর মেসেজটা সিন করে রেখে সবার মেসেজের রিপ্লাই পাঠিয়ে আবার নিশোর ইনবক্সে ফিরে এলো সে। রিপ্লাইতে ট্যাপ করলো। ধন্যবাদ ভাইয়া। সাথে সাথে টাইপটা ব্যাক স্পেস চেপে মুছে দিল, তারপর আবার লিখলো, ধন্যবাদ। আমার সাথে সাথে আপনার জীবনটাও সুন্দর হোক, একদম কাঁটাবিহীন গোলাপের মতো। ও পাশ থেকে কিছুক্ষণের মধ্যেই রিপ্লাই এলো, এখন ঘুমিয়ে যাও, অনেক রাত হয়েছে। ফালাক ভ্রু কুচকালো। এত রাতে তাকে জাগিয়ে রেখে এখন কোনো কিছু না বলে ঘুমিয়ে যেতে বলছে। দ্রুত টাইপ করলো ফালাক। আপনার কথায় এত রাত অবধি জেগে রইলাম, আর আপনি এখন আমাকে ঘুমোতে বলছেন? ফালাকের এমন মেসেজে মৃদু হাসলো নিশো। অন্ধকার রুমে ফোনের আলোয় হাসি স্পষ্ট হলো। পরক্ষণেই ভাবলো, না, এই মেয়ের সাথে বেশি কথা বলা যাবে না। জড়িয়ে যাচ্ছে সে ফালাকের সাথে। তার উচিত ফালাককে ছোট বোনের নজরেই দেখা। তাছাড়া তাদের বাবাদের মধ্যে ঝামেলা হয়তো কখনো শেষ হবার নয়। সবচেয়ে বড় সমস্যা বেকারত্ব আর পারিবারিক অসমতা। কোথায় ফালাকের পরিবারের অবস্থান আর কোথায় তাদের, আর ভাবতে পারছে না সে। কিন্তু ফালাক তো প্রতিটা মুহূর্তে বুকে চেপে বসছে। প্রথম প্রেমের বিচ্ছেদের এতগুলো মাস পর আবার কারোর সাথে এভাবে জড়িয়ে যাওয়া উচিত হবে না। নিজেই নিজেকে বোঝালো এসব সম্ভব না, আগে ক্যারিয়ারের দিকে ফোকাস করতে হবে। ফালাক মেসেজের রিপ্লাই না পেয়ে আবারও লিখল, কি হলো, কথা বলছেন না কেন? মেসেজের শব্দে সংবিত ফিরল নিশোর। ফোন স্ক্রিনে ফালাকের টেক্সট দেখে মুখের গম্ভীর ভাব চলে যেতে থাকলো। মেসেজের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে উঠল, আমি জানি ফালাক, তুমি আমাকে পছন্দ করো, হয়তো ভালোবাসো, কিন্তু এক্ষেত্রে তোমাকে স্ট্রিক্টলি ফিরিয়ে দিতে আমি পারবো না। তবে তোমাকে ফিরিয়ে দিতেই হবে। পৃথিবীতে অনেক কিছুই অসম্ভব। নিশো উত্তর পাঠালো। কি করছো? সাথে সাথে জবাব এলো, আপনি কি বলবেন সেটার অপেক্ষা করছি, তাড়াতাড়ি বলুন। সেরকম কিছু তো বলার নেই, উইশ করব বলেই জেগে থাকতে বলেছিলাম। একটা কথা জিজ্ঞেস করি? বুকটা কেঁপে উঠল নিশোর। ফালাক উল্টোপাল্টা কোনো প্রশ্ন করবে না তো? নিশোর মনে হলো সবটা ক্লিয়ার হওয়া উচিত। হ্যাঁ, কি জানতে চাও? আপনার ভবিষ্যৎ নিয়ে কি পরিকল্পনা? আপাতত বিসিএস, জানোই তো। এটা ছাড়া আর কোনো কিছু ভাবছেন না? না, আর কিছু ভাবার নেই তো। আসলে আমি বুঝতে পারছি না। কি বুঝিয়ে বলতে পারছো না? আসলে নিশো এবার ব্যাপারটা সহজ করতে লিখল, ফালাক, আমি তোমার মাঝে অস্বাভাবিক আচরণ লক্ষ্য করছি। বিষয়টা মোটেও আমার কাছে সুবিধার লাগছে না। তুমি খুব ভালো মেয়ে, এখানে কোনো সন্দেহ নেই, কিন্তু আমি তোমার জন্য সঠিক নই। তুমি তোমার সাথে আমাকে ভেবো না ফালাক। মেসেজটা আসার সাথে সাথেই শোয়া থেকে উঠে বসলো ফালাক। চোখ দুটো বড় বড় হলো। হৃৎপিণ্ডের গতি বেড়ে গিয়েছে। ভয়ে বুকটা প্রচণ্ড কাঁপছে। মনে মনে ভাবলো নিশো তাহলে সব কিছু বুঝে গিয়েছে। ফালাক কাঁপা কাঁপা হাতে টাইপ করলো, আমি আপনার অপছন্দের। ফোনটা পাশে উল্টো দিকে করে রেখে দিল। কোন আচরণে বুঝে গেল ফালাকের মনের কথা? আজকের একটু তাকানোতেই, নাকি আগের কোনো ব্যবহারে? নিশো তাকে ফিরিয়ে দিবে? ফিরিয়ে দিলে নিশোর মুখোমুখি সে কীভাবে হবে? 1.5 ঘন্টা সময় একা একা কীভাবে কাটবে নিশোর সাথে? দম বন্ধ হয়ে আসবে তো তার। ফোনটা কেঁপে উঠল। ফালাক তাড়াতাড়ি ফোনটা হাতে নিয়ে নিশোর ইনবক্সে চলে গেল। নিশো লিখেছে, দেখো ফালাক, তুমি অপছন্দ করার মতো মেয়ে নও। তুমি অনেক ছোট, অনেক কিছুই তুমি বোঝো না। বুঝিয়ে বলুন আমাকে। আপনি তো কঠিন কঠিন অঙ্ক, কঠিন কঠিন গ্রামার, ব্যাকরণ সহজ করে দিচ্ছেন। প্লিজ সবকিছু সহজ করে বলে দিন।
তুমি আমাদের পারিবারিক অবস্থাটা জানো। বাবার একটা দোকান আছে, শুধু ওটা ছাড়া সংসার চালানোর কোনো ওয়ে নেই। তোমার বাপ ভাই একদিনে যেটা উপার্জন করে, আমার বাবা সেটা মাসেও আনতে পারে না। তারপর কি তারপর? আমাদের অমিলের কারণ আর কি কি? তোমার বাবা আর আমার বাবার মাঝে ঝামেলা চলছে আমাদের ছোটবেলা থেকে। তারা দুজন একে অপরের সাথে কতগুলো বছর কথা বলে না। এরকম সংহতির মাঝে তুমি এসব চিন্তা করো কিভাবে? আর কি কোনো কারণ আছে? বেকারত্বের কারণে প্রেমিকা ছেড়ে গিয়েছে কয়েক মাস। আমাদের প্রেমটাও খুব ভালোভাবে শুরু হয়েছিল। আমার প্রতি তার কি ভালোবাসা! রেস্টুরেন্টে গেলে বিল সে দিত, রিক্সা ভাড়া, এমনকি ফোনের ব্যালেন্সও তুলে দিত। সবই সে করত। আশা নিয়েছিল যে আমি ভালো কিছু করতে পারবো। শেষমেশ বছর শেষে ভালোবাসা কমতে শুরু করলো। কিছুতেই চাকরি পাচ্ছি না, কিচ্ছু হচ্ছে না দেখে সে পরিবারের চাপে ভালো একটা ছেলেকে বিয়ে করে নিল। হৃদয় দুজনেরই ভেঙেছিল, কিন্তু সে পেল একটা সংসার আর আমি নিকোটিন। ফালাকের কান্না পাচ্ছে, বারবার ফুপিয়ে উঠছে সে। এর আগে কখনো এতটা বোকামি করেনি কোথাও। ভালোবাসার কাছে কঠিন ব্যক্তিত্ব হয়তো কোনোভাবে হেরে যায়। মাথা নুইয়ে ফেলে সেই মানুষটার কাছে। খোলা বইয়ের মতো ধরা দিতে শুরু করে। যতটা সহজ হওয়া উচিত নয় তার চেয়েও বেশি সহজ হতে শুরু করে। ফোনের স্ক্রিনে চোখের পানি টপ করে পড়তেই উল্টো করে বিছানায় মুছে নিল সে। ঝাপসা দেখছে সে। টাইপ করলো, আই এম সরি। সরি কেন? আর ইউ ওকে? ফালাকের অনেক কিছু বলতে ইচ্ছে করছিল, জানাতে ইচ্ছে করছিল। আমি আপনার জন্য আজীবন অপেক্ষা করতে পারবো নিশো ভাইয়া। পারিবারিক সমস্যা কেউ কখনো মেটানোর চেষ্টা করেনি। আমি আমার বাবার চোখে তার ভাইয়ের জন্য ভালোবাসা দেখেছি। আপনার বাবার মনে নিশ্চয়ই ভাইয়ের জন্য আছে। আপনার বাবার মনেও নিশ্চয়ই ভাইয়ের জন্য আছে। আর বাকি রইল বেকারত্ব। সেটা আল্লাহ চাইলে খুব তাড়াতাড়ি দূর হবে। আমি তো ছোটোখাটো কিছু করছি, আপনার কিছু না হলে এটাই না হয় দুজন মিলে আরও বড় করব। অনেকে তো এরকম বিজনেস থেকে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। আপনি শুধু আমার ভালোবাসায় হ্যাঁ বলে দিন। ফালা কিছু বলতে পারল না। টাইপ করতে কষ্ট হচ্ছে তার। বারবার ফুপিয়ে উঠাই শব্দ হচ্ছে কান্নার। মাথা এদিক ওদিক নাড়িয়ে বলতে থাকলো, না, উচিত হয়নি আমার তাকে কিছু বোঝানো। ভালোই তো চলছিল একপাক্ষিক ভালোবাসা। বছরের পর বছর সেটাই চলতো, মনে শান্তি নিয়ে ভালোবাসা যেত। সে আমাকে চায় না এটা জানার পর কিভাবে ভালো থাকবো আমি? তার সামনেই বা কিভাবে যাব? ফালাক ফোনটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো। শাড়ির আঁচল দিয়ে চোখটা মুছে নিল। আস্তে করে দরজাটা খুলে পা টিপে টিপে মেইন দরজা খুলে বাহির থেকে আটকে দিয়ে সিঁড়ি বেয়ে সোজা ছাদে চলে গেল সে। চিলে কোঠার একপাশে দেয়ালের সাথে হেলান দিয়ে ঠুকরে কেঁদে উঠল ফালাক। মুখে দুই হাত চেপে কান্না থামানোর চেষ্টা করছে সে। কিছুতেই কান্না থামছে না। এতদিনের কঠিন ম্যাচিওর ব্যক্তিত্বের ধ্বংস হয়ে যাচ্ছে মনে হচ্ছে। অনেকটা সময় কেটে গিয়েছে। কান্না ধীরে ধীরে নীরবতায় রূপ নিয়েছে। আকাশের দিকে এক পলকে তাকিয়ে আছে সে। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। একসময় বসে থাকতে থাকতে উঠে দাঁড়ালো সে। ছাদের পাশ দিয়ে এ প্রান্ত থেকে ও প্রান্ত বেখেয়ালি হাঁটতে থাকলো। ওদিকে হাতের ফোনটা বারবার বেজে যাচ্ছে। মেসেজ নয়, বারবার কল আসছে, কিন্তু রিসিভ করতে ইচ্ছে করছে না ফালাকের। হাঁটতে হাঁটতে এক পাশে গিয়ে দাঁড়ালো সে। নিশো এতক্ষণে ফালাককে ফোনে না পেয়ে স্থির থাকতে পারছিল না। পিছনের দরজাটা খুলে সিঁড়িতে এসে বসেছিল সে। হঠাৎ ছাদের দিকে পাশ ফিরে তাকাতেই ফালাককে দেখতে পেল সে। ছাদের ঠিক কর্নারে ফালাককে দেখেই পিলে চমকে উঠল যেন। ফালাক সুইসাইড করতে উঠেছে, কিন্তু এতটা বাচ্চামি করবে না ভেবেও বসে থাকতে পারল না নিশো। ফালাককে তো সে নিজেও মনে জায়গা দিয়ে বসেছে। এভাবে অন্তত জায়গাটা শূন্য করতে পারবে না সে। হাতের ফোনটা ওখানেই ফেলে দৌড়ে গেল ফালাকদের বিল্ডিংয়ের দিকে। সিঁড়ি বাহিরে হওয়ায় সে নিজেও ছাদের দিকে ছুটে চলল। সিঁড়ি থেকে ছাদের লাইটটা বন্ধ করে দিল সে। সিঁড়িতে কারো পায়ের শব্দ শুনতে পেল ফালাক। সাথে সাথে তাড়াহুড়ো করে চোখ গাল মুছে চুপ করে দাঁড়িয়ে রইল। মুহূর্তের মধ্যেই নিশো এসে ফালাকের বাহু ধরে নিচের দিকে ঘুরিয়ে নিল। চিৎকার করে বলে উঠল, কি সমস্যা তোমার? কি করছিলে তুমি এসব? ফালাক বেশ স্বাভাবিক গলায় বলল, কি করছিলাম আমি? চন্দ্রবিলাস করছিলাম। নিশো বুকে হাত দিয়ে ডলতে ডলতে বলল, কি এজন্য এখানে দাঁড়িয়ে থাকতে হবে? পড়ে গেলে কি হবে ভেবে দেখেছো? আপনি এ সময় এখানে কি করছেন? তোমাকে দেখেই তো দৌড়ে আসলাম। ফালাক মেকি হেসে বলল, কি ভেবেছেন সুইসাইড করতে এসেছি? ইস,
আপনাকে সন্ধ্যায় বলেছিলাম আজ চন্দ্রবিলাস করতে ছাদে উঠব, ভুলে গেলেন? নিশো নরম কণ্ঠে বলল। তুমি ঠিক আছো? ঠিক না থাকার কি আছে? কিছু হয়েছে এমন যেটার ঠিক থাকবো না? শেষ বাক্যটা বলতেই গলা কেঁপে উঠল ফালাকের। বুঝতে পারলো এই লোকটা সামনে আসায় কান্নারা বারবার বেরিয়ে আসছে। ভাগ্যিস ছাদের লাইটটা অফ করে দিয়েছে। নিশো ধীর পায়ে ফালাকের অতি নিকটে এসে দাঁড়ালো। ফালাক পিছিয়ে যাবে তখনই নিশো অদ্ভুত একটা কাজ করে ফেললো। গা শিউরে উঠল ফালাকের। পুরো শরীর যেন একটা ঝাঁকুনি দিয়ে স্থির হয়ে গেল। নিশো বুড়ো আঙ্গুলের পিঠ দিয়ে চোখের ছুতেই চোখ বন্ধ করে নিল ফালাক। চোখ ভেজা ঠেকছে নিশোর কাছে। তার মানে নিশোর ধারণা সঠিক, ফালাক কাঁদছে। নিশো অবাক চোখে ফালাকের দিকে তাকালো, শুধালো। আমার মতো মূল্যহীন মানুষটাকে না পেয়েও কেউ কান্না করতে পারে? বাচ্চা মেয়ে তুমি, 20-22 বছরে পা রাখলে আমাকে অপ্রয়োজনীয় লাগবে। আমি বাচ্চা মেয়ে নই। বড় হয়ে গেছো? জি না, 18। মানে সাবালিকা? হুম। মানুষকে চিনতে, পরিস্থিতি বুঝতে অন্তত 22 বছর বয়সী হতে হবে। আমি আমার 16 বছর বয়সেই অনেক কিছু বুঝে গিয়েছি। কি বুঝেছো? ফালাক 2 হাত নিজের বুকে গুজে বলতে থাকলো। এসএসসির আগে বাবা লসে পড়ে যায়, কাজ মিলছিল না, ভাইয়ার পড়া শেষ হয়নি। এই পরিস্থিতির কয়েক মাস আগেই আমি 1020 টাকা বাবার থেকে নিয়ে বোরখার বিজনেস শুরু করি। আমার বেডরুমের পাশের ভ্যানিটির রুম আমি ছাড়া কেউ যায় না, তাই আপনিও দেখেননি। এখন আমার ব্যবসা লাখ টাকা ছাড়িয়ে গেছে। ধৈর্য ধরে থাকলে সফল হওয়া যায়। এত বোরখার অর্ডার আসে যা আমি নিতে পারি না। ভেবেছি 2-1 মানুষ রাখবো যারা স্টিচের কাজগুলো ভালো পারে। আমি 2 বছর আগে খুব পরিশ্রম করেছি। মা অসুস্থ হলো, বাবার এই অবস্থা, সব মিলিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয়েছিল। আমার জমানো টাকা বাবাকে দিয়েছিলাম, সংসার চলছিল না বলে। এই এক ধাক্কায় আমি যতটুকু বড় হয়েছি ততটুকু বড় হয়তো 25 বছর বয়সে কোনো সংসারী মেয়েও হয় না। আর আপনি আমাকে বাচ্চা বলেন? নিশো বুঝতে পারলো ফালাক স্বাভাবিক হচ্ছে। এই মেয়েটাকে হাসিতেই সুন্দর লাগে। নিশো আনমনে বলে উঠল। দুঃখ তোমাকে আর না ছুঁয়ে দিক? আপনি ছুলে দুঃখ পালায়। নিশো রেলিংয়ে হাত রেখে দাঁড়ালো, আকাশের দিকে তাকিয়ে বলল। আজকে তোমার চন্দ্রবিলাস সার্থক। চাঁদটা সুন্দর আলো ছড়াচ্ছে। আজ আকাশে চাঁদ দেখা দিলেও আমার কাছে আজ অমাবস্যা। সবটা ভয়ঙ্কর অন্ধকারে আচ্ছন্ন। কেন? আপনি ফিরিয়ে দিয়েছেন আমায়। আমার দিকে এগুলেই ফিরে যেতে হবে। আমি গন্তব্য বানিও না। আমি কারো গন্তব্য হতে পারবো না। আমি ভালো ছেলে, ভালো ভাই, ভালো বন্ধু, ভালো প্রেমিক কোনোটাই নই। আমার মনে হয় আমাদের নিজেদের রুমে চলে যাওয়া উচিত। টেবিলের নিচে একটা প্যাকেট ছিল, দেখেছো? কিসের প্যাকেট? কই খেয়াল করিনি তো। আপনি যেভাবে 12টা পর্যন্ত অপেক্ষা করতে বলেছিলেন আমি অন্য কিছু দেখার সময় পাইনি। আমার থেকে কিছু উপহার চেয়েছিলে, সেটা দিতে না পারলে আমার খারাপ লাগতো। আপনি তো বুঝতে পারেন আপনাকে চাই, তাহলে দিচ্ছেন না কেন? আমার কি তবে আরেকবার কষ্ট পাওয়া উচিত? আপনি কষ্ট পাবেনই বা কেন? আর দিচ্ছেনই বা কেন? তুমি অনেক ছোট ফালাক। তুমি তোমার বাড়ির পরিবেশ বুঝলেও বাহিরটা বুঝো না। আমি শুধু আপনাকে বুঝতে চাই। অঙ্কের মতো কঠিন হবেন না শুধু। যাও, রুমে যাও। আমাকে ফিরিয়ে দিলে আমি আর ফিরবো না। আমি তোমাকে ফিরিয়ে দিচ্ছি না। তোমার মতো মেয়েকে ফিরিয়ে দেওয়া যায় না। তোমাকে যে পাবে সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হবে। আমি নিজেকে ফিরিয়ে নিচ্ছি। রুমে যাও। এখন মাঝরাত। তোমার বাবা মা ভরসা করেন, আমি তাদের ভরসা ভাঙতে পারবো না। ফালাক কিছুক্ষণ চুপ করে নিশোর দিকে চেয়ে রইল। অতঃপর সব কিছুর পরিষ্কার জবাব সে পেয়ে গেল। মেকি হেসে বলল। কালকে পড়াতে আসবেন, ভয় পাবেন না, ভালোবাসা জাহির করব না। আপনি তো আমাকে চেনেন। শুধু এতটুকু নিশ্চয়তা দিন যে সত্যি আপনার আর আমার কিছু সম্ভব নয়। নিশো যেন বুকে পাথর এঁটে বলল। সম্ভব নয়। ফালাক বেশ স্বাভাবিকভাবেই বলল। ঠিক আছে, আমি আসছি। আজকের রাতটা স্পেশাল করার জন্য ধন্যবাদ। শুভরাত্রি। ফালাক ছিলে কোঠার দরজার দিকে এগিয়ে যেতেই বুঝলো কেউ সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছে। ফালাকের বুকটা কেঁপে উঠল। কেউ শুনে ফেলল না তো তাদের কথাবার্তা? কেউ ছিল এখানে, সে নিশ্চিত।
কেউ যদি শুনেই নেয় তবে নিশোকে বের করে দেওয়া হবে না তো এ বাড়ি থেকে? কি করে ফেললো সে? আফসোস করতে লাগলো ফালাক। নিশোকে রেখেই তাড়াতাড়ি করে নিচে নামতে থাকলো সে। সবাই খাবার টেবিলে খেতে বসেছে। আবির আজকে ছুটি নিয়েছে, আজ সে অফিসে যাবে না। জাবেদ সাহেব বিকালের দিকে একবার গিয়ে ঘুরে আসবেন। আবির, নিশো এবং জাবেদ সাহেব একসাথেই বসেছেন। আমিনা আজ সকাল সকাল কয়েক পদের নাস্তা রেডি করেছে। রাবেয়া বেগম সেগুলো পরিবেশন করছেন। জাবেদ সাহেব কিছুক্ষণ পরপর ঘড়ি দেখছেন। ফালাক এখনও বাসায় ফিরেনি। তার আজকে কোচিংয়ে যেতে হয়েছে। গত কয়েকদিন কোচিংয়ে না যাওয়ায় কলেজ থেকে কল দিয়েছিল, তাই বাধ্য হয়ে আজ যেতে হয়েছে। সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছে সে। 9:30 বেজে গেছে। কোচিং 8টা থেকে 9টা পর্যন্ত ছিল। মেয়েটা এখনও বাসায় ফিরেনি বলে জাবেদ সাহেবের একটু চিন্তা হচ্ছে। জাবেদ সাহেবকে খেয়াল করে রাবেয়া বেগম বলে উঠলেন, কি হয়েছে? বারবার ঘড়ি দেখছো কেন? জাবেদ সাহেব সংক্ষেপে বললেন, মেয়ে তো সকাল সকাল বেরিয়ে গেছে, সবাই একসাথে নাস্তা করতে বসেছি, শুধু সে নেই। রাবেয়া বেগম পরিমিত হাসলেন। তোমার মেয়ের আজকে জন্মদিন। আমি নিশ্চিত ওর বন্ধুরা কলেজ থেকে কল দিয়েছিল। কোচিং শেষ করে বন্ধুরা মিলে হয়তো কিছু করছে, চলে আসবে তাড়াতাড়ি। তুমি চিন্তা করো না, নাস্তা করে নাও। আবির পাশ থেকে বলে উঠল, ফুপুর বাড়িতে যেতে পারে। আজ নাকি আর তোমার আসার কথা, হয়তো একেবারে ওদের নিয়ে বাড়ি ফিরবে। জাবেদ সাহেব মৃদু গলায় বলে উঠলেন, চারপাশে যে অবস্থা, মেয়েকে বাইরে যেতে দিতে ভয় লাগে। নিশো এতক্ষণ চুপ করেছিল। জাবেদ সাহেবের কথার পরিপ্রেক্ষিতে সে বলল, চাচা, এই অঞ্চলে কারো সাহস নেই ফালাকের কিছু করার বা ফালাককে কিছু বলার। আপনি নাস্তা করে নিন। আবির, তুই না হয় কল করে দেখ সে কোথায়। শেষের কথাটা নিশো আবিরকে উদ্দেশ্য করে বলল। আবির নিশ্চুপভাবে নিশোকে কিছুক্ষণ দেখে বলল, হ্যাঁ, আমি নাস্তা শেষ করে দেখছি। হঠাৎ সদর দরজার দিকে মেঝেতে কিছু পড়ার শব্দ হতেই সবাই পিছনের দিকে ফিরে তাকালো। ফালাক নিচে মেঝের দিকে তাকিয়ে ঠোঁট উল্টে করে কাদো কাদোভাবে দাঁড়িয়ে আছে। রাবেয়া বেগম মেয়ের দিকে দৌড়ে গেলেন। ফালাক তখনই চুপচাপ অন্য মনস্ক হয়ে মেঝের দিকে তাকিয়ে আছে। রাবেয়া বেগম মেয়ের কাছে এসে বললেন, কি পড়ে গেল? প্যাকেটের ভিতরে কি ছিল? ফালাক হতাশ চোখে নিশোর দিকে তাকালো। চুল কোমল করে বলল, একজন কাচের চুড়ি দিয়েছিল, সেটা বারিশকে দেখানোর জন্য নিয়ে গিয়েছিলাম। ওটাই ওর হাত থেকে পড়ে গেল। চুড়িগুলো হয়তো ভেঙে গেছে। আমার জন্মদিনের উপহার ছিল ওগুলো। ঈশো একবার মেঝের দিকে আরেকবার ফালাকের দিকে তাকাচ্ছে। খেয়াল করলো ফালাকের চোখ টলমল করছে। ফালাক মেঝেতে বসে পড়ল। কাগজের মোড়ানো চুড়িগুলো হাতে তুলে নিল। মোড়ক খুলে দেখলো চুড়িগুলোর বেশিরভাগ ভেঙে গিয়েছে। আবির চেয়ার ছেড়ে উঠে এলো, বলল, এটার জন্য মন খারাপ করতে হবে না, আমি চুরির ব্যবস্থা করে দিচ্ছি। ফালাক আবিরের দিকে তাকালো, বলল, এটা উপহারের চুড়ি ছিল ভাইয়া। ফালাক আর না দাঁড়িয়ে নিজের রুমে চলে গেল। আবির একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের চেয়ারে এসে বসলো। ঈশোর দিকে তাকিয়ে বলল, ভাই, তুই ফিরে আসিস না? ঈশো উপর নিচ মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, কেন বলতো? আমার এখন বাজারে যেতে ইচ্ছা করছে না, তুই একটু যাবি প্লিজ? কিছু চুড়ি এনে দে ফালাককে, না হলে আজ সারাদিন মন খারাপ করে থাকবে। আজকের দিনে আমি ওর মন খারাপ দেখতে পারবো না। আমি টাকা দিচ্ছি, তুই একটু এনে দে। ঈশো নাস্তা শেষ করলো, উঠে দাঁড়িয়ে বলল, আমার কাছে টাকা আছে, এটার জন্য তোকে টাকা দিতে হবে না। তাছাড়া বাজারের দিকে একটু আমার কাজও ছিল। আমি ফেরার পথে ফালাকের জন্য চুড়ি নিয়ে আসব, টেনশন নন। ফালাকের মন খারাপ দেখতেও নিশোরও ভালো লাগে না, তাই সে নাস্তা শেষ করেই মার্কেটের উদ্দেশ্যে বেরিয়ে গেল। যে দোকান থেকে আগে চুড়ি কিনেছিল সেখানেই আবার গেল পুনরায় চুড়ি কিনতে। ভেঙে যাওয়া চুড়িগুলোর মতোই আরেক ডজন নিল সে। ঝুলিয়ে রাখা পায়েল দেখে মনে পড়ল একবার ফালাক জোর করেই তার থেকে পায়েল কিনে নিয়েছিল। পায়েলগুলো দেখে মৃদু হাসল সে। ভাবলো ফালাকের পায়ে গোল্ডেন রঙের পায়েল বেশ মানাবে। দাম জিজ্ঞেস করতেই দোকানি জানালো পায়েলের দাম 250 টাকা।
পকেট থেকে 500 টাকার নোট বের করে চুড়িগুলো আর পায়েলটা নিল সে। হাসি মুখে বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে আজ ভালো ভালো রান্না বান্না হচ্ছে। রাবেয়া বেগম আমিনার সাথে রান্নাঘরে ব্যস্ত। জাভেদ সাহেব আর আবিরকে দেখতে পেল না নিশো। রান্নাঘরের সামনে গিয়ে রাবেয়া বেগমকে ডেকে বলল, চাচি, ফালাক কোথায়? ওর জন্য চুড়ি আনতে বলল আবির, ওগুলো নিয়ে এসেছি। রাবেয়া বেগম রান্নায় ব্যস্ততায় বললেন, ফালাক রুমেই আছে। বাবা, তুই ওকে গিয়ে এগুলো দিয়ে আয় একটু। আমি ব্যস্ত আছি, আমি এখন যেতে পারছি না। নিশো আর কিছু বলল না। ফালাকের রুমের দিকে অগ্রসর হলো। কাল পর্যন্ত ফালাকের রুমে যেতে তার কোনো কিছু মনে হয়নি, কিন্তু এখন তার অন্যরকম লাগছে। ধীর পায়ে ফালাকের রুমের দরজায় গিয়ে নক করলো সে। ফালাক ভেতর থেকে ভারী গলায় বলে উঠল, কে? আমি নিশো। ফালাক বিছানা থেকে নেমে এসে দরজা খুলে দিল। নিশোর দিকে তাকিয়ে বলল। বলুন। নিশো হাতের প্যাকেটটা দেখিয়ে বলল, এখানে তোমার চুড়ি ছিল। আমার চুড়ি? হ্যাঁ। ভেতরে আসুন। ফালাকের পিছু পিছু নিশো ভেতরে প্রবেশ করলো। ফালাক চেয়ারটা এগিয়ে দিয়ে বলল, বসুন। বসতে চাচ্ছি না এখন আর। কেন? ভালো লাগছে না আমার এখানে? আমি এগুলো তোমাকে দিতে এসেছিলাম, আমার কাজ আছে, তাই বসার সময় হবে না। আমি তো আপনাকে এগুলো আনতে বলিনি। ভাইয়ার প্রয়োজন হলে সে নিজেই আনতো। আপনাকে বললো আর আপনি চলে গেলেন। তোমার মন খারাপ দেখতে ইচ্ছে করছিল না? আজকের দিনটা তোমার জীবন থেকে আরও একটা বছর চলে গেল। তোমার উচিত মন খারাপ না করে বাকিটা জীবন উপভোগ করা। ফালাক কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনার উচিত আমার জন্য অন্তত মন দিয়ে পড়াশুনো করা। নিশো ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, তোমার জন্য কেন? বিসিএসটা দিন, ভালো কিছু করুন। আমার জীবনের আর একটা বছরও আপনাকে ছাড়া কাটাতে চাইছি না। বাঁচবো আর কয়দিন? বর বাচ্চা নিয়ে কয়েকটা দিন বেঁচে থাকি। আপনার উচিত বেশি বেশি পরিশ্রম করা। পাগল তুমি? রাতে বললে এসব নিয়ে আর কোনো কথা হবে না। ভেবেছিলাম হবে না, কিন্তু পরে দেখলাম এসব বিষয়ে ছাড় দিতে নেই। পরিবার মানবে, নইলে দুজন রোমিও জুলিয়েট হয়ে যাব। পারবেন না আমার জন্য মরতে? আমি কিন্তু পারবো। থামো, বেশি কথা বলছো ইদানিং। কথাবার্তা এরকম হলে বাসায় আসা বন্ধ করে দেব আমি। ফালাক নিশোর কথায় পাত্তা না দিয়ে বলল, কি এনেছেন বউয়ের জন্য? দেন তাড়াতাড়ি। নিশো অবাক চোখে ফালাকের দিকে তাকিয়ে রইল। ফালাক নিশোর হাত থেকে প্যাকেট নিয়ে দেখলো ভেতরে ছুরি আর পায়েল রয়েছে। ফালাকের হাসি খুশি মুখটা হঠাৎ আবার অন্ধকারের মতো মলিন হলো। নিশোর দিকে তাকিয়ে বলল, বিরক্ত হচ্ছেন? না, অবাক হচ্ছি। তোমারই আচরণ তোমার সাথে যাচ্ছে না। তুমি আমার সাথে এত সহজ হওয়ার চেষ্টা করো না, তোমাকে মানায় না। আচ্ছা, আপনি চান আমার মুখ থেকে খুশিটা চলে যাক? না, আমি চাই তুমি সবসময় ভালো থাকো। তুমি শুধু আমাকে চেও না। আপনাকে নতুন করে আর কখন চাইলাম? পুরনো চাওয়া ভুলে যাও। আমি কখনোই যে পাতিলে খাচ্ছি সেই পাতিল ফুটো করব না। লোকে বলবে আমি এ বাড়িতে থেকে এ বাড়ির মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছি। তোমার চরিত্রে আঙুল তুলবে, আমি সেটা সহ্য করতে পারবো না। ফালাক মেকি হেসে বলল, আমার চরিত্র নিয়ে ভাববেন অথচ আমি কষ্ট পাচ্ছি, এটা বুঝতে পারছেন না? তোমাকে একটা কথা জানানোর ছিল। ফালাক নিশোর দিকে চোখ তুলে তাকালো, বলল, বাড়ি ছেড়ে যাওয়ার কথা অন্তত বলবেন না প্লিজ। আপনি আমার না হলে চোখের সামনে অন্তত থাকুন। আমি আপনার সামনে এভাবে নিজেকে কোনোদিন উপস্থাপন করব না, কথা দিচ্ছি। নিশো মুচকি হেসে ফালাকের মাথায় হাত দিয়ে বলল, তুমি আমার অপছন্দের নও। সময়টা আমার ভীষণ অপছন্দের। আমার পছন্দের মানুষটা অপছন্দের সময় এসেছে। তাকে নিজের করে নেওয়ার সাধ্য আমার নেই। তবে ভাগ্য বলে কিছু একটা আছে। আমি তোমার ভাগ্যে থাকলে আমি তোমার হতে চাইব। ফালাক নিশোর চোখে চোখ রেখে বলল, সান্ত্বনা দিচ্ছেন? একটা পরিবার কখনো মেয়ের জন্য আমার মতো ছেলেকে চাইবে না। আপনি আদৌ চান তো কি? আমাকে? না, আমি আমাকে ঘৃণা করি। এমন ব্যক্তি তোমার সঙ্গী না হোক। তাহলে আর কি? আমি কালকে এখান থেকে চলে যাচ্ছি। ফালাক নিশ্চুপ নিশোর দিকে তাকিয়ে রইল, শুধালো, আসলেই চলে যাচ্ছেন? হ্যাঁ, আমার কাছে থেকে তোমাকে বাঁচাতে। আমি নামক গোলকধাঁধায় আটকে গেলে দম বন্ধ হয়ে মারা যাবে, সেটা আমি কখনো চাই না। তুমি বেঁচে থাকো, আমার থেকে তোমার দূরত্ব বাড়ুক। ফালাক একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তবে তাই হোক। আমিও দেখি ভাগ্য আমার সাথে কোন খেলায় মেতে ওঠে, হারানোর নাকি পাওয়ার। নিশোর সাথে দুপুরের আগ থেকে আর দেখা হয়নি ফালাকের। চুরি দিয়ে চলে যাওয়ার পর থেকে
কোনোভাবেই টিকিটিও খুঁজে পাওয়া যায়নি। ফালাক আজও শাড়ি পরেছে। সাদা কালো রঙের মিশ্রণের শাড়িটা যেন ফালাককে আরও বেশি সুন্দর লাগছে। সেই রাতের মতো চোখে গাঢ় করে কাজল ঠাঁই পেয়েছে, ঠোঁটে হালকা কালো খয়েরি রঙের লিপস্টিক। তবে আজ একটু ভিন্নতা রয়েছে সাজে। আজ শাড়ির আঁচল ভাঁজে ভাঁজে কাঁধে রাখা হয়নি, শাড়ির আঁচল আটকে না রেখে ছেড়ে রেখেছে সে। সেদিনের মতো লম্বা বেনি না করে ঘাড়ের উপর মোটা সোটা একটা খোপা করা হয়েছে। বিছানায় ইয়াত আর তোয়া বসে আছে। ফালাকের শ্বাস দেখছে আর আড্ডা দিচ্ছে তিনজনে মিলে। বাহিরে আবিরের গলা শুনতেই পিছন ঘুরে তাকালো ফালাক। ইয়াত বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, আবির ভাই। ফালাক মৃদু হেসে বলল,